আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। আজ 13ই চৈত্র 1427 বঙ্গাব্দ। আমি ফরহাদ আজকে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সাহিত্য কণিকা থেকে আমাদের লোকশিল্প কামরুল হাসান এই প্রবন্ধটির প্রথম পর্ব নিয়ে তোমাদের সকলকে স্বাগত। তো কামরুল হাসান জন্মগ্রহণ করেন 1921 খ্রিস্টাব্দে কলকাতায়। 1921 খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, এটা আমাদের জেনে রাখা অত্যন্ত জরুরি। আর 1928 সালে মৃত্যুবরণ করেন কোথায়? আমাদের ঢাকায়। আর এই 1921 সালে জন্মগ্রহণ করেন আরও এক বিখ্যাত ব্যক্তি আছেন, সত্যজিৎ রায়। এই সত্যজিৎ রায় মৃত্যুবরণ করেন 1992 সালে। আর একজন আছেন, এই একই সালে জন্মগ্রহণ করেন ইংরেজ লেখক অ্যালেক্স হ্যালে। উনি মৃত্যুবরণ করেন 1992 সালে। তাহলে উনি আসলে চিত্র নিয়ে করতেন, কি করতেন মানে লেখালেখি করতেন। ঢাকা ইনস্টিটিউটের অধ্যাপনার কাজে তিনি নিয়োজিত ছিলেন। বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা, এই একটা গ্রন্থ আছে যেখানে তিনি চিত্র নিয়ে বেশ কথাবার্তা বলেছেন। আর তিনি, আমরা তাকে জানি যে পটুয়া কামরুল হাসান, তিনি আমাদের বাংলাদেশের জাতীয় পতাকার কি করেছেন, নকশা করেছেন। কিন্তু তিনি এই জন্যে তার নামটা বেশ আমাদের জানা আছে জাতীয় পতাকার নকশাকার হিসেবে। তো পাঠে চলে যাচ্ছি। এখানে লেখক হলেন প্রবন্ধকার বা প্রাবন্ধিক, প্রবন্ধ যোগ ইক, প্রাবন্ধিক। আমরা প্রবন্ধ জানি সেটাই যেখানে তথ্যবহুল লেখা থাকে, তবে সেটা থেকে শিক্ষামূলক কিছু থাকতে হবে। খাদ্যশস্যের পরেই বাংলাদেশের মানুষের জীবনের সঙ্গে যে জিনিসটি অতি নিবিড়ভাবে জড়িয়ে আছে তা হলো এখানকার কুটির শিল্প। কুটির শিল্প কি? পারিবারিক উদ্যোগে ক্ষুদ্র পরিসরে গৃহে উৎপাদিত বস্তু। এক সময়ে ঘর গৃহস্থালির নিত্য ব্যবহারের প্রায় সব পণ্য এদেশের গ্রামের কুটিরে তৈরি হতো। আজও অনেক কিছুই হয়, এগুলো কুটির শিল্পের মাধ্যমে তৈরি হলেও শিল্পগুণ বিচারে এ ধরনের সামগ্রী লোকশিল্পের মধ্যে গণ্য। কিন্তু এখন আস্তে আস্তে সব কিছু হারাতে বসেছে। তার মৃত্যু হলো কত? 1988 সালে। 88 সালে বড় এক ভয়াবহ বন্যা হয়েছিল। তিনি এর আগে বলে গেছেন যে হারাতে বসেছে। এখন 21 শতকের 2021 সালে এসে সেগুলি কি আর আছে? আমি ছোটবেলায় দেখতাম মা খাবার ঝুলিয়ে রাখতো শিকায়, এখন আর সেটা দেখি না। মাটির হাঁড়িতে রান্না, এটা আমি দেখেছি। তারপর মাটির বড় পাত্রে মুড়ি রাখা, এটাও দেখেছি, এখনো দেখছি, এটা আমাদের আছে, পারিবারিক ঐতিহ্য আছে। তারপরে বাক্সর ভেতরে কাঁথা রাখা, বাক্সের ভেতরে, এটা এখনো আছে। কাঠের তৈরি বাক্স, সিন্ধু, এগুলি গ্রাম অঞ্চলে এখন আছে, কিন্তু শিক্ষা অনেক কিছু উঠে গেছে। তাই বলছি আর কি। আমাদের দেশের বিভিন্ন লোকশিল্পের কতকগুলো এক সময় এমন উচ্চমানের ছিল যে আজও আমরা সেসব জিনিসের কথা স্মরণ করি, গর্ববোধ করি। প্রথমে বলতে হয় ঢাকাই মসলিনের কথা। মসলিন হলো ফুটি তুলো থেকে অত্যন্ত মিহি সুতি বস্ত্র। ফুটি তুলো থেকে তৈরি অত্যন্ত মিহি সুতি বস্ত্র। ঢাকা শহরের অদূর অর্থ হলো নিকটে, ডেমরা এলাকার তাঁতিদের এ অমূল্য সৃষ্টি এককালে দুনিয়া জুড়ে তুলেছিল প্রবল আলোড়ন। প্রযোগ বল, প্রবল এভাবে গঠিত, অত্যন্ত বলশালী। আর আলোড়ন হলো প্রবল নাড়াচাড়া। ঢাকার মসলিন তৎকালীন মোগল বাদশাহদের বিলাসের বস্তু ছিল। বাদশাহরা এমনি সব কিছু বিলাস করতে বেশি। মসলিন কাপড় এত সূক্ষ্ম সুতা দিয়ে বোনা হতো যে ছোট্ট একটি আংটির ভিতর দিয়ে অনায়াসে কয়েকশো গজ মসলিন কাপড় প্রবেশ করিয়ে দেওয়া সম্ভব ছিল। এখন এইখানে সূক্ষ্ম শব্দের অর্থ হলো ধারালো, তীক্ষ্ণ, মিহি। এখানে ধারালো হবে না, তীক্ষ্ণ হবে না, এখানে হবে মিহি, মানে পাতলা মখমল জাতীয় কাপড়। শুধু কারিগরি দক্ষতায় নয়, এ ধরনের কাপড় বুনবার জন্য শিল্পী মন থাকাও প্রয়োজন। আজ সেই মসলিন নেই, তবে মসলিন যারা বুনতো তাদের বংশধররা যুগ যুগ ধরে শিল্পধারা বহন করে আসছে বলে জামদানি শাড়ি আমরা আজও দেখতে পাই। বর্তমান যুগে জামদানি শাড়ি দেশে বিদেশে শুধু পরিচিতই নয়, গর্বের বস্তু। শুধু পরিচিতই নয়, গর্বের বস্তু। জামদানি কি তাহলে? তাতে বোনা নকশাযুক্ত মিহি সুতি শাড়ি,
তাতে বোনা নকশাযুক্ত মিহি সুতো শাড়ি। এমনই আর একটি গ্রামীণ লোকশিল্প আজ লুপ্তপ্রায় হলেও কিছু কিছু নমুনা পাওয়া যায়। এটি হলো নকশি কাঁথা। নকশি কাঁথা কি? সূচিকর্ম দ্বারা অলঙ্কৃত কাঁথা। একটা নকশি কাঁথায় দেখা যাবে কি দুনিয়ার সব কথা লিখে ফেলছে। জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ সিনেমায় দেখা যায় যে কাঁথার মধ্যে একটা গ্রাম আঁকা পুরা, একটা মেয়ের ছবি আঁকা সুতা দিয়ে, একটা পুরুষের ছবি আঁকা, দেখা যায় একজন মহিলা মাথায় যে মাটির পাত্র নিয়ে যায় তাই এঁকে রাখছে, কলা গাছ আঁকা, অনেক কিছু আঁকা থাকে। কিন্তু এখন আধুনিক এসে একটু পরিবর্তন হয়েছে, হয়তো একটু ফুল আঁকা থাকে, তারপরে একটা বৃক্ষ আঁকা থাকে, এরকম আর কি। এগুলি নকশি কাঁথা। কিন্তু নকশি কাঁথার কদর আছে, যদিও এখন প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে। একসময় বাংলাদেশের গ্রামে গ্রামে নকশি কাঁথা তৈরির রেওয়াজ ছিল। রেওয়াজ অর্থ হলো প্রচলিত আচার রীতি। এক একটি সাধারণ আকারের নকশি কাঁথা সেলাই করতেও কমপক্ষে 6 মাস লাগতো। বর্ষাকালে যখন চারদিকে পানি থই থই করে, থই থই মানে হলো জলরাশির ভরপুর ভাবসূচক ব্যাপার, ঘর থেকে বাইরে বের হওয়া যায় না, এমন মৌসুমে ছিল নকশি কাঁথা সেলাইয়ের উপযুক্ত সময়। মেয়েরা সংসারের কাজ সাঙ্গ করে দুপুরের খাওয়া দাওয়া সেরে পাটি বিছিয়ে পানের বাটাটি পাশে নিয়ে পা মেলে বসতেন এ বিচিত্র নকশা তোলা কাঁথা সেলাই করতে। সাঙ্গ কি? সহযোগ অঙ্গ। সাঙ্গ অর্থ হলো শেষ, সমাপ্ত। পড়শিরাও সুযোগ পেলে আসতো গল্প করতে। পড়শি কি? কাছেই বাস করে এমন লোকজন। আপন পরিবেশ থেকেই মেয়েরা তাদের মনের মতো করে কাঁথা সেলাইয়ের অনুপ্রেরণা পেতেন। এমন এক একটি কাঁথা সেলাই কত গল্প, কত হাসি, কত কান্নার মধ্য দিয়ে শেষ হতো তা বলা যায় না। শুধু কতকগুলো সূক্ষ্ম সেলাই আর রং বেরঙের নকশার জন্যেই নকশি কাঁথা বলা হয় না, বরং কাঁথার প্রতিটি সূচের ফোড়ের মধ্যে লুকিয়ে আছে এক একটি পরিবারের কাহিনী, তাদের পরিবেশ, তাদের জীবনগাথা। হ্যাঁ, একটা কাঁথার ভেতরে একজন মেয়ে বলি, একজন মহিলা বলি, একজন মা বলি, অনেক কিছু কিন্তু তুলে ধরেন। শুধু সূচের ফোর, আমরা জানি সূচের ফোর দিয়ে সুতো দিয়ে আঁকে, কিন্তু না, এখানে জীবনের অনেক কথা থাকে। আমাদের দেশের লোকশিল্প, আমরা যেরকম কবিতা লিখি, যারা পড়তে জানে না তারা সুতো দিয়ে কাঁথায় কবিতা লেখেন, সোজা কথা হইলে এটা জীবনের ইতিহাস লিখে যান। আমাদের দেশের লোকশিল্প বিভিন্ন রূপে ভিন্ন ভিন্ন অঞ্চলে প্রাধান্য পেয়েছে। তাঁত শিল্প বাংলাদেশের সব এলাকাতেই আছে, তবে ঢাকা, টাঙ্গাইল, শাহজাদপুর, কুমিল্লা, চট্টগ্রাম এলাকায় তাঁত শিল্পের মৌলিক বৈশিষ্ট্য দেখা যায়। মৌলিক মানে অবিভাজ্য, তাদের মতো অন্য কেউ তৈরি করতে পারে না, এটা হলো জন্মগত। মৌলিক শব্দটা বাংলা হয় মূল যোগ ইক, মৌলিক। জামদানি শাড়ির কথা আমরা আলোচনা করেছি। নারায়ণগঞ্জ জেলার নোয়াপাড়া গ্রামেই জামদানি কারিগরদের বসবাস। শতাব্দী কাল ধরে এ তাঁত শিল্প বিস্তার লাভ করেছে শীতলক্ষ্যা নদীর তীরবর্তী এলাকায়। শতাব্দী মানে শতযোগ অব্দ, শতাব্দ, আর এটা স্ত্রীলিঙ্গ, অর্থ হলো শতক, ইংরেজিতে বলে সেঞ্চুরি। বৈজ্ঞানিক বিশ্লেষণে দেখা যায় এই শীতলক্ষ্যা নদীর পানির বাষ্প থেকে যে আর্দ্রতার সৃষ্টি হয় তা জামদানি বোনার জন্য শুধু উপযোগীই নয়, বরং এক অপরিহার্য বস্তু বলা চলে। ভৌগোলিক শব্দটা ভূগোল যোগ ইক, ভৌগোলিক তদ্ধিত প্রত্যয়, নাকি ভূগোল সম্পর্কিত। অবস্থান, ভৌগোলিক অবস্থান, আবহাওয়া এবং পরিস্থিতির জন্য শুধু অতীতের তাঁতিদের তাঁত শিল্পই নয়, বর্তমানে বড় বড় কাপড়ের কারখানা ও শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে উঠেছে। আমরা নারায়ণগঞ্জ বলি শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত, নাকি? এই নারায়ণগঞ্জ কিন্তু এখনো বিশ্বের ভেতরে অন্যতম পোশাক উৎপাদন হয়। তাহলে বুঝতে হবে এখানে একটা পরিবেশের অবশ্যই অবদান আছে। তো একটু শব্দার্থগুলো খেয়াল করি। কুটির শিল্প, পারিবারিক উদ্যোগে ক্ষুদ্র পরিসরে গৃহে উৎপাদিত বস্তু। পারিবারিক উদ্যোগে ক্ষুদ্র পরিসরে গৃহে উৎপাদিত বস্তু। আর মসলিনটা হলো ফুটি তুলো থেকে তৈরি অত্যন্ত মিহি সুতি বস্ত্র। ফুটি তুলো থেকে তৈরি অত্যন্ত মিহি
সুতি বস্ত্র, সুতি বস্ত্র। অদূরে অর্থ হলো নিকটে, অদূরে অর্থ কি? নিকটে। প্রবল, প্রবল শব্দটা প্রযোগ বল, এই প্রটা কি? উপসর্গ। প্রবল এভাবে গঠিত। আর অত্যন্ত বলশালী মানে এখানে ঝোঁক বোঝানো হয়েছে। অত্যন্ত বলশালী, অত্যন্ত বলশালী, এখানে শক্তি নাই কিন্তু, মানে এখানে বেশি উৎপাদিত হয়। আলোড়ন, আলোড়ন হলো প্রবল নাড়াচাড়া, প্রবল অত্যন্ত নাড়াচাড়া, প্রবল নাড়াচাড়া, মানে একবারে পৃথিবী থেকে জানিয়ে দিল। সূক্ষ্ম অর্থ হলো মিহি। আর জামদানি, জামদানিটা তাহলে কি? তাতে বোনা নকশাযুক্ত মিহি সুতি শাড়ি। তাতে বোনা, তাতে বোনা নকশাযুক্ত, নকশাযুক্ত মিহি সুতি শাড়ি, সুতি শাড়ি। তারপরে নকশি কাঁথা হলো সূচি কর্ম দ্বারা অলঙ্কৃত কাঁথা, সূচি কর্ম দ্বারা, সূচি কর্ম দ্বারা অলঙ্কৃত কাঁথা। এভাবে লিখলাম, ওইভাবে অবশ্য বানানটা অশুদ্ধ, যাই হোক অলঙ্কৃত এভাবে শুদ্ধ, অলঙ্কৃত কাঁথা। তারপর আছে রেওয়াজ, রেওয়াজটা কি তাহলে? রেওয়াজ অর্থ হলো রীতি, রেওয়াজ অর্থ কি? রীতি। আর থই থই জলরাশির ভরপুর ভাব, জলরাশির, জলরাশির ভরপুর, ভরপুর ভাব। আর সাঙ্গ অর্থ হলো শেষ, সমাপ্ত। আর পড়শি হলো আসলে নিকট আত্মীয়, যারা কাছেই বাস করে এমন লোকজন, কাছেই বাস করে এমন, উপরে লিখলাম লোকজন। আর মৌলিক, এই শব্দটা ভাঙাই মূল যোগ ইক, মৌলিক। মৌলিক বলতে তাহলে কি বোঝায়? জন্মগত, অবিভাজ্য। আচ্ছা অবিভাজ্য দেই, মানে ভাগ করা যায় না এমন, অবিভাজ্য। আর শতাব্দী, শত যোগ অব্দ, শতাব্দ, ঠিক আছে। আর 100 বছর বোঝায় আসলে শতক। আর ইংরেজিতে বলবো হলো সেঞ্চুরি। ভৌগোলিক, এটা হলো ভূগোল যোগ যোগ ইক, ভৌগোলিক। আর এই ভৌগোলিকটা হলো ভূগোল সম্পর্কিত আর কি। তাই তাহলে প্রথম পর্ব এই পর্যন্ত, বাকি পর্ব নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। বিদায় নিচ্ছি, সুন্দর জীবন কামনা করছি তোমাদের। আল্লাহ হাফেজ।